হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ। আমরা চলছি আজকে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠনকে নিয়ে। তো পরমাণুর গঠনে আজকে আমাদের অঙ্কের দ্বিতীয় ক্লাস। পরমাণুর গঠন চ্যাপ্টারে আমরা অলরেডি কি কি পড়ে নিয়েছি, একবার টপিকগুলো তোমাকে কুইকলি বলে দিচ্ছি যাতে তোমার কনসেপ্টটা একবার এক ঝলকে মাথায় চলে আসে। একদম শুরু করেছিলাম ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি দিয়ে, তারপরে থমসনের প্লাম পুডিং মডেল, তারপরে রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, সেখান থেকে নিউক্লিয়ার শেল মডেল, তারপরে চলে এসেছিলাম আমরা লাইটের ডুয়াল নেচার বা দ্বৈত সত্তা, একটা হচ্ছে ফোটন নেচার, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই রিলেটেড অঙ্ক কিন্তু আমরা আগেই করে নিয়েছি, লাস্ট ক্লাসে আমরা করে নিয়েছি। তারপরে ছিল হচ্ছে আমাদের কৃষ্ণবস্তুর বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন এবং ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্কের জোন, যেটা কিনা আমরা লাস্ট ক্লাসে কভার করেছি। তারপরে ছিল বোরস থিওরি। আজকে আমরা টোটাল বোরস থিওরির অঙ্কতে ফোকাস করব। টোটালি আজকে টোটাল ফোকাস থাকবে বোরস থিওরি। বোরস থিওরি তিনটে পয়েন্ট আছে, তিনটে জায়গা আছে। একটা হচ্ছে বোরস থিওরিতে বিভিন্ন পরমাণু বা আয়নের রেডিয়াস বা ব্যাসার্ধ, বোরস থিওরিতে বিভিন্ন পরমাণু বা আয়নের শক্তি, এবং বোরস থিওরিতে বিভিন্ন পরমাণু বা আয়নের বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রন গুলো ঘুরছে তাদের বেগ। একটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, একটা হচ্ছে শক্তি বা এনার্জি, আর একটা হচ্ছে বেগ বা ভেলোসিটি। বিভিন্ন কক্ষপথে ঘুরন্ত ইলেকট্রন গুলোর এই তিনটে প্যারামিটারই আজকে আমরা ফোকাস করব, সঙ্গে রিডবার্গ ইকুয়েশন, যদিও বা রিডবার্গ ইকুয়েশন আগেও করেছি। ওকে, হাইড্রোজেনের বর্ণালী এবং সেখান থেকে রিডবার্গ ইকুয়েশন, এগুলো হচ্ছে অঙ্কের জায়গা। এরপরে ছিল ডি ব্রগলি, হাইজেনবার্গ, সেখান থেকে কিছু অঙ্ক দেখে নেবো। তারপরে আবার চলে আসছে কিছু থিওরিটিক্যাল কনসেপচুয়াল জায়গা যেখানে অঙ্ক অতটা নেই। সেটা কি? শ্রোডিঙ্গারের ওয়েভ মেকানিক্যাল মডেল, শ্রোডিঙ্গারের যে ইকুয়েশন এবং সেখান থেকে ওয়েভ মেকানিক্যাল মডেল, অরবিটালের কনসেপ্ট, কোয়ান্টাম নাম্বার এবং ইলেকট্রনিক কনফিগারেশন। তো সেগুলোতে নিয়ে অঙ্কের জায়গা নয়, আজকে অঙ্কতে ফোকাস করছি। তাহলে অঙ্কগুলো দেখে নিচ্ছি, চলো শুরু করা যাক বোরস থিওরি দিয়ে। বোরস থিওরিতে মেন তিনটে কনসেপ্ট কি ছিল আবার বলছি? রেডিয়াস, এনার্জি এবং তার সঙ্গে বেগ বা ভেলোসিটি। চলো তাহলে প্রথম অঙ্ক কি বলছে দেখে নেওয়া যাক। বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি মাত্রা, মানে ফার্স্ট শেলের এনার্জি বলছে। ফার্স্ট শেলের এনার্জি -2.17 × 10⁻⁻18 জুল পার অ্যাটম। তাহলে পঞ্চম কক্ষের শক্তি মাত্রা কত? তাহলে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। আমাদের কি বলে দিয়েছে? আমাদের বেসিক্যালি ফার্স্ট শেলের এনার্জি E1 বলে দিয়েছে, which is -2.17 × 10⁻⁻18 জুল পার অ্যাটম। এবারে যে কোনো শেল, তার এনার্জি কত? যে কোনো শেলের এনার্জি, ইএনটা কি? এনার্জি অফ এনি শেল। যে কোনো শেলের এনার্জি কত? এনার্জি অফ এনি শেল ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি ফার্স্ট শেলের এনার্জি ইনটু z² বাই n²। ফার্স্ট শেলের এনার্জি ইনটু z² বাই n², এটা হচ্ছে যে কোনো শেলের এনার্জির ফর্মুলা। তাহলে ফার্স্ট শেলের এনার্জি তো বলে দিয়েছে -2.17 ইনটু 10⁻⁻18 ইনটু z² মানে হাইড্রোজেন অ্যাটমের জন্য 1² আর n² মানে 5², যেটা বের করতে দিয়েছে। হাইড্রোজেন অ্যাটম Z1 আর n ইকুয়াল টু 5। ফিফথ শেল যেটা আছে, পঞ্চম শেল বা ফিফথ শেল, তারই তো এনার্জি বের করতে দিয়েছে। তাহলে এনার্জি ফিফথ শেলের এনার্জি কত? n ইকুয়াল টু 5, হাইড্রোজেন মানে হচ্ছে z ইকুয়াল টু 1। ভ্যালু পুট করে দাও, তুমি তোমার আনসার পেয়ে যাবে। ক্যালকুলেশনসে ঢুকছি না, ঠিক আছে? সিম্পলিফাই করলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2.17 ইনটু 10⁻⁻18 বাই বেসিক্যালি 25 হয়ে যাচ্ছে জুল পার অ্যাটম। ইউনিট থাকবে জুল পার অ্যাটম। সো সিম্পলিফাই করে নিও, আনসার পেয়ে যাবে। ঠিক আছে, আনসার গুলোতে যাচ্ছি না, সিম্পলিফাই করলে তুমি আনসার পেয়ে যাবে। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে, কারণ ক্যালকুলেশনে তোমাকে এক্সাম হলে তোমাকেই প্র্যাকটিস করতে হবে, তো কেউ করে যাবে না তোমার হয়। তাই আমি এখানে ক্যালকুলেশনস করে, সমস্ত পাতি ক্যালকুলেশনস করে ক্লাসের সময় ওয়েস্ট করছি না। তুমি এগুলো বাড়িতে ক্যালকুলেশন করে প্র্যাকটিস করো, কারণ ক্যালকুলেশন ছাড়া কিন্তু তুমি, মানে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেশন ছাড়া তুমি কিন্তু এগোতেই পারবে না। তাই ক্যালকুলেশন করে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, তোমার নিট যেই সমস্ত পরীক্ষাতেই কাজে লাগবে। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কতে। পরের অঙ্ক কি বলছে? যখন হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন দ্বিতীয় বোর কক্ষ থেকে, দ্বিতীয় বোর কক্ষ মানে n ইকুয়াল টু 2 থেকে, নিশ্চয়ই 1ই নামবে, প্রথম বোর কক্ষে n ইকুয়াল টু 1 এ লাফিয়ে নামে, ইলেকট্রনটা নামলো, তখন একটা ফোটন বেরিয়ে যাবে। ফোটনের শক্তি হবে h নিউ। ঠিক আছে, ফোটনের শক্তি হবে h নিউ এবং ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা। তাহলে এদের মধ্যে রিলেশনটা থাকবে, দ্যাট ইজ hc নিউ বার। এই রিলেশনটা ওই নির্গত ফোটনের ডিটেলস। নির্গত ফোটনের শক্তি হবে h নিউ, তার ইকুয়াল টু hc বাই ল্যামডা ইকুয়াল টু hc নিউ বার, এইভাবে হচ্ছে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর আয়নায়ন বিভব বলে দিয়েছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, এই ফোটনটার বেসিক্যালি আমাকে ল্যামডা বের করতে বলেছে। এই যে ফোটনটা বেরিয়ে গেল, যখন একটা ইলেকট্রন সেকেন্ড শেল থেকে ফার্স্ট শেলে নেমে এলো, একটা ইলেকট্রন যখন সেকেন্ড শেল থেকে ফার্স্ট শেলে নেমে এলো, তখন যে ফোটনটা বেরিয়ে গেল সেই ফোটনটার
তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। তরঙ্গ দৈর্ঘ্য মানেটা কি, ল্যামডা বের করতে বলেছে, রাইট? তো চলো আমরা ল্যামডাটা বের করার কাজটা করি। ল্যামডা বের করতে গেলে আমাদের আয়নায়ন বিভব বের করতে বলেছে। আচ্ছা, আয়নায়ন বিভবের ডেটা দিয়ে দিয়েছে। আমরা আগে আয়নায়ন বিভব বা আয়নাইজেশন এনার্জিটা কি দেখে নিই। এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। এর মানেটা কি? এর মানে হচ্ছে আয়নাইজেশন এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি আর 1 এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, মানে ইলেকট্রনটা ছিল 1 এ, ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে অসীমে, ইনফাইনাইটিতে। ঠিক আছে, ছিল 1 ইলেকট্রন, ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইনফাইনাইটিতে। তাহলে যে এনার্জি লাগে সেটাই হচ্ছে আয়নাইজেশন এনার্জি। মানে 1 আর ইনফাইনাইট এদের মধ্যে যে এনার্জি গ্যাপ, ইলেকট্রন ছিল কোথায় 1 এ, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে অসীমে, ইনফাইনাইটিতে। তাহলে তার যে এনার্জি গ্যাপ সেটাকেই বলা হয় আয়নাইজেশন এনার্জি। ইলেকট্রনকে ইনফাইনাইটিতে পাঠিয়ে দেওয়া মানেই হচ্ছে আয়নে পরিণত করে দেওয়া, কারণ ইলেকট্রনটাকে বের করে দেওয়া হলো অ্যাটম থেকে। তাহলে অ্যাটম থেকে ইলেকট্রন, অ্যাটমের ফার্স্ট সেলেশিয়াল ইলেকট্রনটা, অ্যাটমের ফার্স্ট সেলেশিয়াল ইলেকট্রনটা সেখান থেকে ইনফাইনাইটিতে বের করে দেওয়া মানেই হচ্ছে, অসীমে পাঠিয়ে দেওয়া মানেই হচ্ছে অ্যাটমটাকে আয়নে পরিণত করে দেওয়া, ইলেকট্রনটাকে অ্যাটম থেকে বের করে দেওয়া। ইলেকট্রনটাকে অ্যাটম থেকে বের করে দেওয়া এর মানেই হচ্ছে 1 থেকে একদম ইনফাইনিটিতে পাঠিয়ে দেওয়া। তাহলে 1 থেকে পাঠানো হচ্ছে ইনফাইনিটিতে, ওদের যে এনার্জি গ্যাপ সেটাই হবে তাহলে আয়নাইজেশন এনার্জি। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। অর্থাৎ ডায়াগ্রামেটিক্যালি বলতে গেলে 1 এ ছিল, n1 = 1 এ ছিল, পাঠানো কোথায় হচ্ছে একদম অসীমে, ইলেকট্রনকে পাঠিয়ে দিয়েছি একদম অসীমে। ফোটন এসেছে এবং ফোটন এসেছে, ফোটনের শক্তি নিয়ে ইলেকট্রন পালিয়ে গেছে। এই যে ফোটনের শক্তি, ঠিক আছে, এই যে শক্তি পার্থক্য, এটাই হচ্ছে আয়নাইজেশন এনার্জি। এই যে শক্তি পার্থক্যটা, এটাকেই বলি আমরা আয়নাইজেশন এনার্জি। অর্থাৎ ইলেকট্রন ছিল কোথায়, ইলেকট্রন ছিল কিন্তু একদম n = 1, ইলেকট্রন ছিল একদম n = 1 এ, সেখানে গেছে কোথায়, সেখান থেকে একদম ইনফিনিটিতে। ছিল হচ্ছে n = 1 এ, গেছে হচ্ছে একদম ইনফিনিটিতে। তাহলে 1 থেকে গেল হচ্ছে ইনফিনিটিতে, তাই না? এই যে এনার্জি পার্থক্য, 1 থেকে গেল ইনফিনিটিতে। তাহলে 1 থেকে ইলেকট্রন ফোটন কি করে গেল, ফোটন নিশ্চয়ই অ্যাবজর্ব করেছে। তাহলে ইলেকট্রন ফোটনকে অ্যাবজর্ব করেছে এবং একদম পরমাণুর বাইরে চলে গেছে। পরমাণুর বাইরে যাওয়া মানেটা কি? পরমাণুর বাইরে চলে যাওয়া মানেই হচ্ছে ইনফিনিটিতে চলে যাওয়া। তো সেইখানে যখন চলে গেছে ইলেকট্রনটা, সেই যে শক্তিটা লেগেছে তার জন্য, সেটাই হচ্ছে আমাদের আয়নায়ন বিভব বা আয়নাইজেশন এনার্জি। তো তার ফর্মুলা কি হতে পারে? এর জন্য আমাদের ই ইনফিনিটি জানতে হবে, E1 জানতে হবে, রাইট? এগুলো জানতে হবে। তাহলে আমরা En এর ফর্মুলাটাকে জেনে নিই। En এর ফর্মুলা কি? En হচ্ছে -2π² n^4/n²h²। জানি এটা আমরা। এটা আমরা জানি এনার্জির ফর্মুলা, তাই তো? তাহলে এখান থেকে আমরা E ইনফিনিটি -E1, যেটা কিনা আয়নাইজেশন এনার্জি, তার ভ্যালুটা লিখছি। E ইনফিনিটি লিখছি, E ইনফিনিটি মানে n হচ্ছে ইনফিনিটি, -2π²। আচ্ছা, হাইড্রোজেন z হচ্ছে 1, m^4z² ইন্টু 1/∞², তাই তো? -1/1², এটাই দাঁড়াচ্ছে। যদি এনার্জিটা En এটা হয়, তাহলে En এটা হলে ইনফিনিটি, E ইনফিনিটি -E1 করলে এটাই দাঁড়াচ্ছে। আশা করি বুঝে গেছো। তাহলে En যদি এটা হয়, n এর জায়গায় একবার ইনফিনিটি পুট করো তাহলে E ইনফিনিটি পাবে, আর n এর জায়গায় 1 পুট করো তাহলে E1 পাবে। তাহলে n কত বেরিয়েছে বলো? মানে এখান থেকে কি বুঝলাম বলো তাহলে? তো তাহলে আমরা En = -2π² n^4z²/n²h², এখান থেকে n² একবার ধরলাম ইনফিনিটি, আর n² মানে n-টাকে একবার ধরলাম ইনফিনিটি, আর একবার n-টাকে ধরলাম 1, দিয়ে আমরা E ইনফিনিটি -E1, ঠিক আছে, E ইনফিনিটি -E1 এটা পুট করে দিলাম। ওকে, তার মানে একবার আমরা ধরেছি এখানে n ধরেছি ইনফিনিটি, n কে ইনফিনিটি ধরেছি, আর এখানে ধরেছি n = 1, কারণ n = ইনফাইনাইট আর n = 1 এদের মাঝখানে ডিফারেন্সটাকেই বলা হয় আয়নাইজেশন এনার্জিটা, মনে রাখতে হবে। n = ইনফাইনাইট আর n = 1 এদের মাঝখানে ডিফারেন্সটাই হচ্ছে আয়নায়ন বিভব, যেটা বলেছে আয়নায়ন বিভব বা আয়নাইজেশন এনার্জি। 1 থেকে অসীম বা ইনফিনিটিতে পাঠানোর জন্য যে এনার্জি লাগবে, তাহলে ছিল 1 এ, পাঠানো হবে হচ্ছে ইনফাইনাইটিতে, তার জন্য যে এনার্জি লাগছে সেটাই হচ্ছে আয়নাইজেশন এনার্জি। 1 আর ইনফাইনাইটের মাঝখানে এনার্জি গ্যাপটা,
খুব ভালো কথা। তাহলে এটা কত হচ্ছে, এটা তো 0 - 1, দ্যাট ইজ এটাই দাঁড়িয়ে যাচ্ছে, z তো 1, দ্যাট ইজ -2 পাই স্কয়ার m e⁴/h স্কয়ার, কারণ z হচ্ছে আবার 1, z তো 1, তাহলে -2 পাই স্কয়ার m e⁴/h স্কয়ার। এটা হয়ে গেল আয়নাইজেশন এনার্জি। এর ভ্যালু দিয়ে দিয়েছে 2.17 × 10⁻11, ইট ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে 2.17 × 10⁻11 আর্ক পার অ্যাটম। এটা বলে দিয়েছে, বের করতে বলেছে n যখন 2 আর n যখন 1, ওদের মাঝখানে এনার্জি ডিফারেন্স যখন, তখন তোমার তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা কত, এটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে তখন এনার্জি কত আগে বের করে নিই। তাহলে ডেল্টা ই ইজ ইকুয়াল টু, এখন বলেছে n2 আর n1, দ্যাট ইজ e2 - e1, n2 আর n1 মানে n2 ইকুয়াল টু 2, n2 ইকুয়াল টু হচ্ছে 2 আর n1 ইকুয়াল টু হচ্ছে 1, n2 হচ্ছে 2 আর n1 হচ্ছে 1, তখন ইলেকট্রন জাম্প করেছে আর ফোটন বেরিয়েছে, তখন ইলেকট্রন জাম্প করেছে আর ফোটন বেরিয়েছে। তাহলে এখানে n হচ্ছে 2 আর এখানে n হচ্ছে 1, এদের মাঝখানে এনার্জি গ্যাপ ইজ ইকুয়াল টু কত, -2 পাই স্কয়ার m e⁴ z স্কয়ার বাই h স্কয়ার ইনটু 1/2 স্কয়ার মাইনাস 1/1 স্কয়ার, রাইট। আচ্ছা, z কে 1 বসালে এটা তো দিয়ে দেওয়া আছে, কত দিয়ে দেওয়া আছে, এই যে দেখো, এটাই তো বেরোলো এখান থেকে 2.17, এটাই কত বেরোলো 2.17 ইন্টু 10⁻11, পুট করে তাহলে এই পোর্শনটাই তো তাই দাঁড়াচ্ছে 2. মাইনাসটা কমন নিয়েছিলাম, হাইড্রোজেন পরমাণুর আয়নায়ন বিভবটা বলে দিয়েছিল, হাইড্রোজেন পরমাণুর আয়নায়ন বিভব। আচ্ছা, এটা তো প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, কারণ এখানে মাইনাসে মাইনাসে ক্যালকুলেশন করবে, এটা প্লাস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ই ইনফিনিটি মাইনাস E1 ইজ ইকুয়াল টু হচ্ছে এটা -2 পাই স্কয়ার m e⁴ z স্কয়ার বাই n স্কয়ার h স্কয়ার, যেখানে n টা হচ্ছে ইনফিনিটি, মাইনাস আবার E1 এর জন্য একই, -2 পাই স্কয়ার m e⁴ z স্কয়ার বাই 1 স্কয়ার h স্কয়ার, n টা তখন 1, তাহলে ই ইনফিনিটি মাইনাস E1 করলে এইটা মাইনাস এটা কমন নিচ্ছি, তাহলে 1 বাই ইনফিনিটি স্কয়ার যেটা 0 -1/1 স্কয়ার যেটা 1, তো ওটা -1, 0 - 1 মানে -1, আগে একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানেও একই রকম আছে, এখানে এই ভ্যালুটা বসাচ্ছি, এই ভ্যালুটা দিয়ে দিচ্ছে 2.17 ইন্টু 10⁻11 ইন্টু 10⁻11, এটার ভ্যালুটা আমরা এক্ষুনি বের করেছি, এই পোর্শনটার ভ্যালু এক্ষুনি বের করেছি 2.17 ইন্টু 10⁻11 কোশ্চেনে দিয়ে দিয়েছিল, ইন্টু z স্কয়ার মানে 1 স্কয়ার বা এখানে 1/4 - 1 মানে 3/4 দাঁড়াচ্ছে, -3/4 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 2.17 ইন্টু 10⁻11 ইন্টু 3/4 আর্গ পার অ্যাটম। এটা বেরিয়ে গেল এনার্জি, এনার্জিটা বেরোলো। তাহলে এখান থেকে ল্যামডা কি করে বেরোবে, এনার্জি মানে এটাই হচ্ছে h নিউ, মানে এটাই হচ্ছে hc বাই ল্যামডা, h নিউ মানে এটাই হচ্ছে hc বাই ল্যামডা। তাহলে ল্যামডা কি করে বেরোবে, ল্যামডা ইজ ইকুয়াল টু hc বাই পুরোটা, hc বাই এই পুরোটা 2.17 ইন্টু 10⁻11 ইন্টু 3/4, h এর ভ্যালু পুট করে দাও, এটা উপরে চলে গেলে 4/3 হয়ে যাচ্ছে, ইন্টু h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻34, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এখানে আমাদের আর্গে বসাতে হবে, তাহলে h কত আর্গ হবে বলো, জুল সেকেন্ড, তো মানে 10⁻27 আর্গ সেকেন্ড, ইন্টু c হবে হচ্ছে
0.3 into 10 to the power 10 centimeter per second by 2.17 into 10 to the power minus 11, এটা হচ্ছে ল্যামডা, ইউনিট হবে হচ্ছে সেন্টিমিটার। সবই সিজিএস ইউনিটে পুট করা হয়েছে। সিজিএস ইউনিট সেই ইউনিটে এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্গ সেকেন্ড। ঠিক আছে, এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্গ সেকেন্ড, আর লাইটের ভেলোসিটি সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মিটার পার সেকেন্ড। ওকে, কারণ সিজিএস এ পুট করছি আমরা, রাইট? সো সিজিএস এ এইচ পুট করলাম, সি পুট করলাম, বাই যা যা করতে হলো। সো কি করলাম ফাইনালি একবার দেখে নাও। আমাকে বলে দিয়েছে হচ্ছে এই ইনফাইনাইট আর ওয়ান এদের মাঝখানে এনার্জি গ্যাপ বলে দিয়েছে, যেটাকে আমরা বলছি আয়নাইজেশন এনার্জি বা আয়নায়ন বিভব। ওয়ান আর ইনফাইনাইট এদের মাঝে এনার্জি গ্যাপটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। এবারে আয়নাইজেশন এনার্জির ফর্মুলা হচ্ছে ই ইনফিনিটি মাইনাস ই ওয়ান, তাহলে ওয়ান আর ইনফিনিটি এদের মাঝখানে এনার্জি গ্যাপ। এবার ই এন এর ফর্মুলা আমরা জানি, এটা মাইনাস 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কয়ার বাই এন স্কয়ার এইচ স্কয়ার, মাইনাস 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কয়ার বাই এন স্কয়ার এইচ স্কয়ার। এখানে জেড স্কয়ার আর এন স্কয়ার এরাই ভ্যারিয়েবল, তাহলে এদেরকে বাদ দিয়ে বাকি সব কমন নিয়ে নিলাম। জেড স্কয়ারটাকে কমন নিলাম, কারণ জেড স্কয়ার হাইড্রোজেনের জন্য 1 স্কয়ার হতে চলেছে। তাহলে ই ইনফিনিটির জন্য আর মাইনাস ই ওয়ান, এখানে ই ইনফিনিটিতে এন ইকুয়াল টু ইনফিনিটি বসালাম, আর ই ওয়ানে এন ইকুয়াল টু 1 বসালাম। তাহলে ই ইনফিনিটিতে এন ইকুয়াল টু ইনফিনিটি বসিয়েছি, তাই তো? ই ইনফিনিটিতে এন ইকুয়াল টু বসিয়েছি ইনফিনিটি। এবার ই ইনফিনিটিতে যখন এন ইকুয়াল টু ইনফিনিটি বসালাম আর ই ওয়ানে এন ইকুয়াল টু 1 বসালাম, দিয়ে ই ইনফিনিটি মাইনাস ই ওয়ান করলাম, যেটা কমন আসার কমন এসে গেল 1 বাই ইনফিনিটি স্কয়ার মাইনাস 1 বাই 1 স্কয়ার। এবারে ওই ভেতরটাও মাইনাস 1 হয়ে গেল, মাইনাস 1 বাইরে একটা মাইনাস 1, সো প্লাস 1 হয়ে গেল। জেড ইকুয়াল টু 1 পুট করলাম, তাহলে এটা বেরিয়ে গেল আয়নাইজেশন এনার্জির এক্সপ্রেশন, যেটা কিনা কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। তাহলে এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। এবারে 2 আর 1 এর মাঝে এনার্জি গ্যাপ একই রকম ভাবে, E2 যখন N2 আর E1 যখন N1 কমন নিয়েছি, এটা পাওয়া গেছে। এবার এই যে পোরশনটা, এই পোরশনটার ভ্যালু তো আগেই বের করেছি, জেড স্কয়ারের ভ্যালু 1 স্কয়ার বসিয়েছি, সলভ করেছি, এটা এনার্জি বেরিয়েছে h নিউ। এখান থেকে ল্যামডা বের করেছি, ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে hc বাই এই পুরোটা। এবার সমস্ত ইউনিট গুলো সিজিএস এ বসানো হয়েছে, কারণ সিজিএইচএস এই এখানে তোমার ডেটা দেওয়া আছে। আর্গ পার অ্যাটম আর্গ হচ্ছে সিজিএস ইউনিট, তাহলে যেহেতু সিজিএস ইউনিট আর্গ, তাই এইচ ও আর্গে বসিয়েছি, সিও সেন্টিমিটারে বসিয়েছি, ল্যামডা সেক্ষেত্রে সেন্টিমিটার ইউনিটে বেরোবে। চলো পরেরটা যাচ্ছি, এখান থেকে এটাকে সলভ করবে, তোমরা আনসার পেয়ে যাবে। ক্যালকুলেশন নিজেকে করতে হবে। বলছে হাইড্রোজেন পরমাণুতে যখন একটি ইলেকট্রন তৃতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে লাফিয়ে নামে, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন তৃতীয় কক্ষ থেকে লাফিয়ে নেমেছে প্রথম কক্ষে, ফোটন তো নির্গত হবে, লাইম্যান সিরিজের ফোটন হবে, কারণ লাইম্যান সিরিজেই প্রথম কক্ষতে লাফিয়ে নামে। ওকে, তখন যে শক্তি নির্গত হয় তার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সো তার তোমার আমরা ইয়ে ধরতে পারি, তার তরঙ্গ সংখ্যা নিউ বার ইজ ইকুয়াল টু আর ইন্টু জেড স্কয়ার ইন্টু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার করতেই পারি। আর হচ্ছে 109677 সেন্টিমিটার ইনভার্স। হাইড্রোজেন পরমাণু মানে হচ্ছে জেড হচ্ছে 1 স্কয়ার, হাইড্রোজেন পরমাণুতে জেড অ্যাটমিক নাম্বার হচ্ছে 1 স্কয়ার, আর হচ্ছে 109677 ইন্টু 1 বাই n1 স্কয়ার। 1 বাই n1 স্কয়ার মানে 1 বাই 1 স্কয়ার, লাফিয়ে নামছে ওপর থেকে 1 বাই 3 স্কয়ার, এটা হয়ে গেল নিউ বার। অর্থাৎ এটাকে আর এর মতনই রাখলাম, 109677 ইন্টু এটা 1 মাইনাস 1 বাই 9, দ্যাট ইজ 8 বাই 9 হয়ে গেল, এটা হয়ে গেল নিউ বার। তাহলে এখান থেকে ল্যামডা বেরিয়ে যাবে, ল্যামডা হচ্ছে 1 বাই নিউ বার, দ্যাট ইজ 9 বাই সেন্টিমিটার ইনভার্স সেন্টিমিটার, এটা হয়ে যাবে ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য বেরিয়ে গেল, আর কম্পাঙ্ক বের করতে বলেছে, কম্পাঙ্ক হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে সি তো আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সিজিএইচএস সিজিএস মেথড, বাই ল্যামডা হচ্ছে 9 বাই 8 ইন্টু 109677। সিম্পলিফাই করলে আসে
8 into 109677 by 9 into 3 into 10 to the power 10, এটা হয়ে যাচ্ছে কম্পাঙ্ক। সেকেন্ড ইউনিভার্স। ক্যালকুলেশন নিজেরা করে নেবে, ওখানে তো আমার কিছু করার নেই, ক্যালকুলেশন তোমাকেই করতে হবে। ওকে, তাহলে নিউবার রিডবার্গ ইকুয়েশন ইউজ করেছি। নিউবার ইজ ইকুয়াল টু আর জেড স্কয়ার 1 বাই ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। উপরে 3 নেমেছে 1 এ, তাহলে 1 বাই 3 স্কয়ার মাইনাস 1 বাই 1 স্কয়ার, তাহলে 1 বাই 3 স্কয়ার মাইনাস 1 বাই 1 স্কয়ার। ঠিক আছে, উপরে 3 নেমেছে 1 এ, 1 বাই 3 স্কয়ার মাইনাস 1 বাই 1 স্কয়ার। তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে পুট করে দিলাম আর এর ভ্যালু ইনটু জেড স্কয়ার হচ্ছে 1 বাই ইনটু 1 বাই 1 স্কয়ার মাইনাস 1 বাই 3 স্কয়ার। যা বেরোলো এটা নিউবার বেরোলো। এবার এটা তরঙ্গ সংখ্যা, নিউবারটা কি, এটা কিন্তু তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার। এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। এবার এটা হচ্ছে ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। ল্যামডা ইজ ইকুয়াল টু কত, 1 বাই নিউবার 1 বাই তরঙ্গ সংখ্যা, তো 1 বাই করে দাও। আর নিউ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক হচ্ছে সি বাই ল্যামডা, সি এর ভ্যালু পুট করেছি, ল্যামডার ভ্যালু পুট করেছি, যা ক্যালকুলেশন করতে হবে সেটা করতে হবে। ঠিক আছে, এবার বলছে বিকিরিত বর্ণালীর কোন তরঙ্গের বিকিরিত রশ্মিটি তড়িৎচুম্বকীয় বর্ণালীর কোন অঞ্চলের অন্তর্গত। লাইম্যান সিরিজ আমরা জানি ইউভি, অতিবেগুনি রশ্মি অঞ্চলের অন্তর্গত, ইউভি রে বা অতিবেগুনি রশ্মি অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, ইলেকট্রনটি প্রথম থেকে তৃতীয় কক্ষে যদি লাফ দিত, মানে ঠিক উল্টো যদি হতো, তাহলে এই একই পরিমাণ শক্তি সে শোষণ করত। যে শক্তি বা যে তরঙ্গ দৈর্ঘ্যে ফোটানো বর্জন করেছে, যে কম্পাঙ্কের ফোটানো বর্জন করেছে, ওই একই তরঙ্গ দৈর্ঘ্যের বা একই কম্পাঙ্কের ফোটন তখনও শোষণ করত, যদি নিচ থেকে উপাদান। এদিকটা হলে শোষণ হতো অ্যাবজর্পশন, এদিকটাকে আমরা বিকিরণ বলছি। ঠিক আছে, এখানে হলে ওই একই জিনিস শোষিত হতো, ওই এইচ নিউ ফোটনের শক্তি শোষিত হতো, তাহলে 1 থেকে 3 তে জাম্প করতো, 3 থেকে 1 এ নেমেছে, ওই একই এনার্জি এইচ নিউ বিকিরিত হয়ে গেছে, যা ল্যামডা এবং নিউ আমরা এখান থেকে বের করতে পারছি। এবং এটা যে ফোটনটা বেরিয়েছে ওটা লাইম্যান সিরিজের ফোটন দেখতে পাচ্ছি। লাইম্যান সিরিজের ফোটন মানে ওটা বসছে হচ্ছে তোমার ইউভি বা অতিবেগুনি রশ্মি অঞ্চলে। পরেরটা কি বলছে দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে উন্নীত হলে কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে। ব্যাসার্ধের ফর্মুলা আমরা জানি, n তম কক্ষপথের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 0.529 অ্যাংস্ট্রম ইনটু n স্কয়ার বাই z। ঠিক আছে, তাহলে প্রথম থেকে তৃতীয়তে যাচ্ছে, তাহলে R1 কত বার করো, R1 হচ্ছে 0. হাইড্রোজেনের জন্য R1 হচ্ছে 0.529 ইনটু 1 স্কয়ার বাই 1, দ্যাট ইজ 0.529 অ্যাংস্ট্রম। আর তৃতীয়তে গেল R3 0.529 ইনটু 3 স্কয়ার বাই 1, হাইড্রোজেন পরমাণু মানে Z1, আর তৃতীয়তে গেছে 3 স্কয়ার, দ্যাট ইজ 9 ইনটু 0.529 অ্যাংস্ট্রম। কারেক্ট, তাহলে R3 বাই R1 করে দাও, তাহলে কত গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, 9 গুণ। 9 ইনটু 0.529 বাই 0.529, দ্যাট ইজ 9 গুণ বৃদ্ধি পাবে। কেটে কেটে যাচ্ছে, 9 গুণ বৃদ্ধি পাবে। R3 হচ্ছে 9 ইনটু 0.529, 0.529টা হচ্ছে প্রথম, আর R1 হচ্ছে প্রথমটা, কেটে কেটে গেল, 9 গুণ বৃদ্ধি পাবে ব্যাসার্ধ। তারপর এটা কি বলছে দেখো, বলছে হাইড্রোজেন পরমাণুর একটি বোর ইলেকট্রনের বেগ আলোর বেগের 1/275 অংশ হলে ইলেকট্রনটি কোন কক্ষে আবর্তিত হচ্ছে। সো ধরে নিচ্ছি n কক্ষে আবর্তিত হচ্ছে, তাহলে বেগ জানতে হবে। ধরে নিচ্ছি n তম অরবিটে বা কক্ষপথে আবর্তিত হচ্ছে, n তম কক্ষপথে আবর্তিত হচ্ছে, তাহলে n তম কক্ষপথের গতিবেগ কত। n তম কক্ষপথের গতিবেগ হচ্ছে vn, যেটা আমরা গতিবেগের ফর্মুলা জানি,
vn ইজ ইকুয়াল টু কত হয় বলো, মনে আছে? 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার কত রে? 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মনে হয়। 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মনে হয় vn টা, ঠিক আছে, ইন্টু z বাই n। এতটা মিটার পার সেকেন্ড না সেন্টিমিটার পার সেকেন্ড? মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড নাকি সেন্টিমিটার? না, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আছে তো, হ্যাঁ 8 হলো সেন্টিমিটার পার সেকেন্ড, ইন্টু z বাই n। এটা হচ্ছে n তম কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের বেগের ফর্মুলা। n তম কক্ষপথে যে ইলেকট্রন গুলো ঘুরছে, n তম কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের বেগের ফর্মুলা কত দাঁড়াচ্ছে? n তম কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের বেগের ফর্মুলা 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু z বাই n। এবার হাইড্রোজেন পরমাণু মানে z তো 1, হাইড্রোজেন পরমাণু মানে z তো 1। এবারে বলছে n টা বের করতে বলেছে, ইলেকট্রনটা কোন কক্ষে আবর্তিত হচ্ছে, বলছে বেগটা বলে দিয়েছে, vn টা বলে দিয়েছে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আলোর বেগ, আলো হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10, তার 1/275 অংশ। তাহলে এখান থেকে n টা বের করতে হবে, z হচ্ছে 1, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এখান থেকে n কত দাঁড়াবে? n হচ্ছে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইন্টু 1/275। 275 উপরে চলে যাচ্ছে, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই 3 ইন্টু 275 বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এটা হচ্ছে তাহলে 10 স্কোয়ার হচ্ছে মানে 300। তাহলে কত হচ্ছে? 2.18 ইন্টু 275 বাই 300, এইটা দাঁড়াচ্ছে ফাইনালি 2.18 ইন্টু 275 বাই 300, রাইট? এটা ফাইনালি আমাদের দাঁড়াচ্ছে। ওকে, এটাকে সিম্পলিফাই করবে তাহলে n বেরিয়ে যাবে কত? এটাকে সিম্পলিফাই করে ফেলো তাহলে n পেয়ে যাবে কত? দেখি 2.18 ইন্টু 275 কত হয়? 275 ইন্টু 2 করলে কত হয়? 275 ইন্টু 2 করলে হয় 550 হয়। এখন 2.18 আছে, মানে এটা রাফলি মনে হয় 2 দাঁড়াবে, রাফলি কাটাকাটি করলে দেখবে 2 দাঁড়াবে, মানে দ্বিতীয় কক্ষপথের কথা বলছে বলে আমার মনে হচ্ছে। কারণ এটা 550 দাঁড়াচ্ছে, এটা 300 আছে, ক্যালকুলেশন করবে, দ্বিতীয় কক্ষপথের কথাই বলছে। তাহলে এইটা ফর্মুলা আমাদের মনে রাখতে হচ্ছে, যে কোনো n তম কক্ষপথে যদি ইলেকট্রন ঘোরে, n তম কক্ষপথে যদি ইলেকট্রন ঘোরে, যে কোনো n তম কক্ষপথে, ঠিক আছে, যে কোনো পরমাণুর জন্য, তাহলে তার বেগের ফর্মুলা হচ্ছে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার পার সেকেন্ড ইন্টু z বাই n। এইটা তোমাকে মনে রাখতে হবে। জেডটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, হিলিয়াম হলে 2 হবে, লিথিয়াম হলে 3 হবে, এন্ড সো অন। n হচ্ছে কততম কক্ষপথ, যেটা কিনা বলে দিয়েছে আমাকে। ওকে, তাহলে এখান থেকে সেটাই বলে দিয়েছে তোমার আলোর গতিবেগের 1/275। তাহলে সেখান থেকে আমরা আরামসে n বের করে ফেলতে পারছি। হ্যাঁ, অবশ্যই আলোর গতিবেগটাও জানতে হবে সেক্ষেত্রে। বোরের তত্ত্ব অনুযায়ী হাইড্রোজেন পরমাণু n তম কক্ষে ইলেকট্রনের শক্তি জানি, মানে বলে দিয়েছে। তো এখানে জেডটা দেয়নি, আমি জেডটা লিখে দিচ্ছি। তাহলে En ইজ ইকুয়াল টু -21.76 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জেড স্কোয়ার, এটা জেড স্কোয়ার টার্ম থাকে বাই n স্কোয়ার। হিলিয়াম আয়নের তৃতীয় কক্ষ থেকে একটি ইলেকট্রনকে বিতাড়িত করলে আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। আর এনার্জি বের করি আগে হিলিয়াম আয়নের জন্য। তাহলে হিলিয়াম আয়নের কোথা থেকে কোথায় পাঠানো হচ্ছে? তৃতীয় থেকে একটি কক্ষকে বিতাড়িত করতে হবে, মানে n1 হচ্ছে 3, সেখান থেকে বিতাড়িত করে দেওয়া মানে অসীমে পাঠিয়ে দেওয়া, n2 হয়ে যাবে তাহলে ইনফিনিটি। n1 হচ্ছে 3 আর n2 হয়ে যাবে ইনফিনিটি, বিকজ অসীমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অসীমে পাঠানো মানে বিতাড়িত করা মানে বের করে দেওয়া, তাই তো? তাহলে তৃতীয় কক্ষে আছে ইলেকট্রনটা, হিলিয়াম প্লাসের ইলেকট্রনটা আছে তৃতীয় কক্ষে, থার্ড অরবিটে, তাকে পাঠিয়ে দেওয়া হবে একদম ইনফিনিটিতে, মানে অসীমে, মানে বের করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কমপ্লিটলি বের করে দেওয়া হবে। তাহলে এই হচ্ছে সিনারিও।
তাহলে এখানে ডেল্টা ই কত হবে বলো? ডেল্টা ইটাই হচ্ছে এইচ নিউ, যেটা হবে হচ্ছে ই ইনফিনিটি মাইনাস ই ওয়ান, তাই না? আচ্ছা, ই এর ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ই ইনফিনিটি মাইনাস ই ওয়ান মানে 21.76 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জেড স্কোয়ার। এটা কমন নিচ্ছি, তাহলে একবার n ইকুয়াল টু যদি ইনফিনিটি বসাই, n ইকুয়াল টু ই ইনফিনিটি মানে n ইকুয়াল টু এখানে ইনফিনিটি n2 টা যেটা, আর e1 মানে এখানে n1 টা 1, n1 টা হচ্ছে 3, এই তো মানে e3 করতে পারি আমরা, এখানে e3 বলা উচিত অ্যাকচুয়ালি। সো ই ইনফিনিটি মাইনাস e3, এই যে শক্তি পার্থক্যটা সেটাই বলেছে এখানে, কারণ তৃতীয় শেল থেকে বিতাড়িত হচ্ছে, তৃতীয় শেল থেকে থার্ড শেল থেকে বিতাড়িত হচ্ছে মানে থার্ড থেকে ইনফিনিটিতে যাচ্ছে, থার্ড শেল থেকে বিতাড়িত হচ্ছে মানে থার্ড শেল থেকে ইনফিনিটিতে যাচ্ছে, তাহলে থার্ড শেল থেকে চলে গেল হচ্ছে ইনফিনিটিতে, রাইট? এবার থার্ড শেল থেকে যদি ইনফিনিটিতে চলে যাওয়া যায়, থার্ড শেল থেকে যদি ইনফিনিটিতে চলে যাওয়া যায়, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ ইজ ইকুয়াল টু ই ইনফিনিটি মাইনাস ই থ্রি, ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ ইজ ইকুয়াল টু ই ইনফিনিটি মাইনাস ই থ্রি। এখন ই ইনফিনিটি হচ্ছে মাইনাস 21, ই ইনফিনিটি হচ্ছে মাইনাস 21.76, তাই তো? মানে ইএনটা হচ্ছে মাইনাস 21.76 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন ই ইনফিনিটি কত? এই ভ্যালুটা বসিয়ে দিলাম, যেখানে এন2 এর ভ্যালু বসালাম ইনফিনিটি, আর ই3 কত? n1 এর ভ্যালু বসালাম 3, মানে n এর ভ্যালু একবার বসিয়েছি ইনফিনিটি, একবার n এর ভ্যালু বসিয়েছি 3। তাহলে দাঁড়াচ্ছে এই পোর্শনটা কমন চলে এলো মাইনাস 21.76 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1 বাই ইনফিনিটি স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার। আচ্ছা, 1 বাই ইনফিনিটি স্কোয়ার এটা তো আমরা জানি 0 হয়, 1 বাই ইনফিনিটি স্কোয়ার 0, তাহলে এটা 1 বাই 9 হয়ে গেল, দ্যাট ইজ মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে গেল, এটা মাইনাস 1 বাই 9, এখানে মাইনাস প্লাস হয়ে গেল 21.76 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু, এখন জেড কত? হিলিয়ামের জন্য জেড হচ্ছে 2, তাহলে জেড স্কোয়ার ইন্টু 1 বাই 9, এটা কিন্তু মাইনাস 1 বাই 9, 1 বাই ইনফিনিটি কিন্তু 0 হয়, সো 0 মাইনাস 1 বাই 9 দ্যাট ইজ মাইনাস 1 বাই 9, আবার এখানেও মাইনাস আছে আগে, তাই মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, জেড এর জায়গায় 2 স্কয়ার ইনটু 1 বাই 9, এটা হয়ে গেল তোমার কি ডেল্টা ই এইচ নিউ। আমাকে ল্যামডা চেয়েছে, এইচ নিউ মানে এইচসি বাই ল্যামডা, মানে ল্যামডা কত? ল্যামডা হচ্ছে এইচসি দিয়ে এটা ভাগ হয়ে যাবে, এইচসি বাই এই পুরোটা, এটা হয়ে গেল তোমার এইচসি ল্যামডা, তাই তো? কারণ ল্যামডা তোমার এইচ নিউ কি? এইচ নিউ হচ্ছে এইচসি বাই ল্যামডা, ল্যামডা কত হবে? ল্যামডা হবে হচ্ছে এইচসি বাই এইচ নিউ, এটাই হচ্ছে। এবার এইচ নিউ তো পেয়ে গেছি, তাহলে এইচসি বাই এইচ নিউ করে দিয়েছি, ঠিক আছে? আশা করছি তাহলে মাথায় ঢুকে গেল তোমাদের কেমন করে আমরা প্রবলেম গুলো করব। তাহলে এইচ নিউ হয়ে গেছে এটা, তাহলে ল্যামডা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ইউনিট কি হবে ল্যামডার? ল্যামডার ইউনিট হচ্ছে এটা জুলে আছে, মানে এটা মিটারে বসবে, ল্যামডা মিটারে বসবে, কারণ জুলে আছে এনার্জি, যেটা জুলে দেওয়া আছে জুল হচ্ছে, দেখতেই পাচ্ছি এই যে জুল হচ্ছে আমাদের এসআই ইউনিট, জুল যেহেতু এসআই ইউনিট তাই এখানে ল্যামডাও বসবে এসআই ইউনিটে, দ্যাট ইজ মিটারে বসবে। তাহলে দাঁড়ালো এইচসি বাই এইচ নিউ, এইচসি বাই এইচ নিউ, রাইট? ওকে, ভেরি গুড। ল্যামডা বেরিয়ে গেছে, এদের মধ্যে রিলেশনটা মনে রাখো, এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে? ওকে, কি বলছে দেখো, বলছে 2.05 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, ডি ব্রগলিতে চলে এসেছে, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, এম ও জানি ভি ও জানি, তাহলে ইলেকট্রনের সবই, তাহলে এইচ কত? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, বাই এম হচ্ছে ইলেকট্রনের 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, ইন্টু ভি কত? ভি বলে দিয়েছে 2.05 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। এ সলভ করে ফেলবে, মিটার ইউনিটে আসবে, এসআই ইউনিট হচ্ছে মিটার, সলভ করে ফেলবে, আনসার পেয়ে যাবে, এসআই ইউনিট হচ্ছে মিটার, ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। সহজ প্রবলেম ছিল, হ্যাঁ, তবে সহজ প্রবলেম, ক্যালকুলেশন কিন্তু অত্যন্ত জটিল, তোমাকে ক্যালকুলেশনে ভালো করে ফোকাস করতে হবে, এখানে ক্যালকুলেশন গুলো এখানে মেন। সিম্পলিফাই একটু করে দিচ্ছি তোমার জন্য, 6.626 বাই 9.1
ইন্টু 2.05, আর 10 টু দি পাওয়ার গুলো হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার -34 প্লাস 31 -7। ঠিক আছে, এটা দাঁড়িয়ে যাচ্ছে তোমার এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 6.626 বাই 9.1। আচ্ছা 9.1 আছে, তাহলে পয়েন্ট গুলোকে সব উড়িয়ে দিই। 6626 দিয়ে মাল্টিপ্লাই করলাম ওপরে নিচে, এই দাঁড়িয়েছে আমার ফাইনালি ইন্টু 10 টু দি পাওয়ার, এটা কত হয়ে যাচ্ছে বলো? -34 -7 41 আর এখানে 31 -10 ইন্টু 10 টু দি পাওয়ার -10 দাঁড়াচ্ছে এটা, তাই তো? 10 টু দি পাওয়ার -34 -7 এ হয় 41, 10 টু দি পাওয়ার -41 প্লাস 31 দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -10। সো সিম্পলিফাই করে দিয়েছি, ল্যামডা এখান থেকে যেটা বেরোবে সেটাই হচ্ছে এক্ষেত্রে আনসার, মিটার ইউনিটে বেরোবে। আচ্ছা 10 টু দি পাওয়ার -10 আছে মানে এটাই হয়ে যাচ্ছে অ্যাংস্ট্রম, তাহলে অ্যাংস্ট্রম ইউনিটে বের করতে গেলে 6626 বাই 91 ইন্টু 205 অ্যাংস্ট্রম। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার মানে 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার -10 মিটার। তাহলে এখানে অলরেডি 10 টু দি পাওয়ার -10 মিটার ফ্যাক্টর চলে এসেছে, যেহেতু 10 টু দি পাওয়ার -10 মিটার ফ্যাক্টর চলে এসেছে আমি ওটাকে অ্যাংস্ট্রম ইউনিটেও কোশ্চেনে দিলে আমি মানে অপশনস চুজ করতে পারি বা অঙ্ক সলভ করতে পারি অ্যাংস্ট্রম ইউনিটে। ওকে, চলো পরেরটা কি বলছে দেখি। কোন ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 200 অ্যাংস্ট্রম, ওর বেগ নির্ণয় করো। আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, তাহলে বেগ চেয়েছে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv, তাহলে v কত? h বাই m ল্যামডা, h বাই m ইনটু ল্যামডা, এটা হচ্ছে v। তাহলে h তো কত? 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড বাই মাস হচ্ছে 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি, আর ল্যামডা বলে দিয়েছে কত? 200 অ্যাংস্ট্রম মানে 200 ইনটু 10 টু দি পাওয়ার -10 মিটার। একটু আগে দেখেছি 1 অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার -10 মিটার, তাহলে 200 অ্যাংস্ট্রম মানে 200 ইনটু 10 টু দি পাওয়ার -10 মিটার। মিটার পার সেকেন্ড হবে হচ্ছে ভেলোসিটির ইউনিট। সিম্পলিফাই করে দিচ্ছি একটু তোমার জন্য, 6.626 বাই 9.11 ইনটু 200 ইনটু 10 টু দি পাওয়ার -34 প্লাস 31 প্লাস 10, 10 টু দি পাওয়ার -34 প্লাস 31 প্লাস 10 ওগুলো উপরে চলে গেল, তাহলে এটা হয়ে গেল 10 টু দি পাওয়ার -7, তাহলে এটা হয়ে গেল 6.626 বাই 911 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 6.626 বাই 911 ইনটু 2 100 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে 911 করে দিলাম ইনটু 10 টু দি পাওয়ার -7, কারণ এখানটা আসছে 10 টু দি পাওয়ার -7 -34 প্লাস 41, আচ্ছা 10 টু দি পাওয়ার প্লাস 7 সরি 10 টু দি পাওয়ার 7, সো বেসিক্যালি 10 টু দি পাওয়ার 7। ঠিক আছে, কারণ এটা কি আছে -34 আর প্লাস 41, -34 প্লাস 41 মিলে 10 টু দি পাওয়ার 7 হবে। তাহলে এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল 6.626 বাই 911 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার 7। তাহলে ডি ব্রগলির প্রবলেমও কেমন করে সলভ করতে হবে আশা করছি ক্লিয়ার হয়ে গেল। চলো আমরা একটা দুটো হাইজেনবার্গও দেখে নিই। বলছে স্পেসের মধ্যে 25 গ্রাম মাস একটা ক্ষুদ্র কণা পার্টিকেল, তার অবস্থানে অনিশ্চয়তা মানে আনসার্টেনটি ইন পজিশন, আনসার্টেনটি ইন পজিশন হচ্ছে 10 টু দি পাওয়ার -5 মিটার, তার ভেলোসিটি অনিশ্চয়তা mv, v এর অনিশ্চয়তা বলছে আচ্ছা v এর অনিশ্চয়তাই জানতে চেয়েছে। ওকে, আমরা জানি তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইজ ইকুয়াল টু h বাই 4 পাই m, তাহলে আমাকে ডেল্টা ভি চেয়েছে, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু h বাই 4 পাই m ইন্টু ডেল্টা এক্স। এবার ভ্যালু পুট করে দেওয়া সিম্পল কাজ, h মান হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু 4 ইন্টু 3 পয়েন্ট ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14 ইন্টু m হচ্ছে ইলেকট্রনের ক্ষুদ্র কণার m কত 25 গ্রাম বলে দিয়েছে, তাহলে m হচ্ছে 25 গ্রাম 25, আচ্ছা 25 গ্রাম মানে তাকে কেজিতে নিয়ে যেতে হবে কারণ এসআই ইউনিট হচ্ছে কেজি, দ্যাট ইজ 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি, সো 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 হয়ে গেল m, আর ডেল্টা x বলে দিয়েছে 10 টু দি পাওয়ার -5, এই তো হয়ে গেল।
এবারে বাকি সিম্পলিফিকেশন 6.626 বাই 4 ইন্টু 3.14 ইন্টু 25 আর 10 টু দি পাওয়ার মাইনাস 34 প্লাস 3 প্লাস 8 10 to the power minus 34 plus 3 plus 8 plus 5 sorry 8 বলছি plus 5 10 to the power minus 34 plus 3 plus 5 আর এটা হয়ে গেল 6.626 by 4 into 3.14 into 25 সো এবার বাকি সিম্পলিফিকেশন তোমাকে করতে হবে 6.626 by 4 into 25 মানে আবার 100 হয়ে যাচ্ছে 100 into 3.14 সো বেসিক্যালি এটা 100 into 3.14 মানে এটা হয়ে যাচ্ছে into 10 to the power এটা 8 so minus 34 plus 8 কত হয় minus 26 এটা হচ্ছে বেগের অনিশ্চয়তা মিটার পার সেকেন্ড ইউনিটে সো দেখতেই পাচ্ছি অবস্থানে অনিশ্চয়তা অনেকটাই বেশি তাই বেগের অনিশ্চয়তা অনেক কম অর্থাৎ বেগের অনিশ্চয়তা অনেক কম মানে এতটা কম অনিশ্চয়তা মানে দেখতেই পাচ্ছি কত ক্ষুদ্র অনিশ্চয়তা কারণ কি অবস্থানটার অনিশ্চয়তা অনেক বেশি অবস্থানটা অনেক বেশি ফ্লাকচুয়েট করছে 10 টু দি পাওয়ার মাইনাস 5 এর গ্যাপে 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার এদিকে না 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার ওদিকে 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার এদিকে না 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার ওদিকে সো অবস্থানে একটা ভালো রকম অনিশ্চয়তা আছে কারণ 10 টু দি পাওয়ার মাইনাস 5 খুব একটা ছোটও নয় 10 টু দি পাওয়ার মাইনাস 30 10 টু দি পাওয়ার মাইনাস 8 অতটাও ছোট নয় না সো 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার তো আবার মিটার সেন্টিমিটার নয় 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটার মানে আমরা বলতে পারি 0.1 মিলিমিটার তো খুব একটাও কিন্তু অনিশ্চয়তা নেই সার্টেনটি নেই অনেকটাই অনিশ্চয়তা মানে 0.1 মিলিমিটার এদিকে না 0.1 মিলিমিটার ওদিকে এটা যথেষ্ট বড় অনিশ্চয়তা তাহলে পজিশনে একটা ভালো রকম অনিশ্চয়তা আছে কারণ পজিশনে অনিশ্চয়তা 10 টু দি পাওয়ার মাইনাস 5 রেঞ্জে 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার মানে হচ্ছে 0.1 মিলিমিটার সো 0.1 মিলিমিটার রেঞ্জে একটা অনিশ্চয়তা আছে যেটা যথেষ্ট বড় অনিশ্চয়তা পজিশনের মেজারমেন্টে মানে কোন পজিশন 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার এদিকে না ওদিকে এই অবস্থানে ভালো রকম অনিশ্চয়তা আছে এবার অবস্থানে অনিশ্চয়তা বেশি মানে অবশ্যই বেগে অনিশ্চয়তা অনেক কম আছে বেগ অলমোস্ট সার্টেন বেগ অলমোস্ট ফিক্সড তো বেগের অনিশ্চয়তা দেখতেই পাচ্ছি অনেক কম 10 টু দি পাওয়ার মাইনাস 26 অর্থাৎ বেগ অলমোস্ট ফিক্সড মানে বেগের অনিশ্চয়তা খুবই কম 10 টু দি পাওয়ার মাইনাস 26 মানে বেগ অলমোস্ট ফিক্সড হয়ে আছে না খুবই অনিশ্চয়তার ভ্যালুটা আনসার্টেনিটিটা খুবই কম পজিশনে যতটা আনসার্টেনিটি আছে ভেলোসিটিতে অতটা আনসার্টেনিটি কিন্তু নেই ভেলোসিটি অলমোস্ট সার্টেন কারণ আনসার্টেনিটির ভ্যালু খুবই কম দেখতে পাচ্ছি ওয়্যারএজ পজিশনের ক্ষেত্রে আনসার্টেনিটি ভালো রকমই ছিল রাইট এখান থেকে তাহলে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনিটি প্রিন্সিপালের একটা অ্যাপ্লিকেশন তোমরা দেখলে যে যেখানে হচ্ছে পজিশনটা যদি আনসার্টেন হয়ে যায় তাহলে তার কিন্তু ভেলোসিটি অলমোস্ট সার্টেন আনসার্টেনিটি খুব কম যদি উল্টো হতো ভেলোসিটি আনসার্টেন হয়ে যেত তাহলে পজিশন তার অলমোস্ট সার্টেন হতো একদম বুঝিয়ে যাওয়া যেত সেক্ষেত্রে পজিশনের আনসার্টেনিটি কম হতো পজিশনের আনসার্টেনিটি কম হলে ভেলোসিটি আনসার্টেনিটি বেশি হবে বা উল্টোটা হবে এটাই হচ্ছে অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনিটি প্রিন্সিপাল বেশ তাহলে অঙ্কগুলো আশা করছি অ্যাটমিক স্ট্রাকচারের রাউন্ড 2 মানে পার্ট 2 যত রকমের অঙ্কের এরিয়া আছে অঙ্কের এরিয়াগুলো একবার বলে দিচ্ছি যাতে সেই এরিয়া থেকে অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করতে পারো এগুলো তো করবে আর যত বইতে আছে এক্সাম্পল সেগুলো প্র্যাকটিস করতে পারো প্রথমটা হচ্ছে একদম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তারপর হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি তারপর হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট তারপরে বোর থিওরি ডি ব্রগলি এবং হাইজেনবার্গ এই হচ্ছে 6টা এবং রিডবার্গ ইকুয়েশন হাইড্রোজেন বর্ণালী রিডবার্গ ইকুয়েশন এইগুলোই হচ্ছে অঙ্কের জোন তাহলে অঙ্কের মাধ্যমে আমরা অ্যাটমিক স্ট্রাকচারে যত রকমের টাইপ হতে পারে সমস্ত টাইপকে কভার করলাম একদম শুরুতে আগের ক্লাসে আমরা দেখেছি হচ্ছে 3টে টাইপ সেখানে আমরা দেখেছি হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সি ইকুয়াল টু নিউ ল্যামডা এবং সেই রিলেটেড ফর্মুলা আলোক তড়িৎ ক্রিয়া বা ফটোইলেকট্রিক এফেক্ট এগুলো দেখেছি রিডবার্গ ইকুয়েশন দেখেছি সেই রিলেটেড হাইড্রোজেন বর্ণালী সেই রিলেটেড অঙ্ক আজকে দেখলাম বোরস থিওরি সেই রিলেটেড বিভিন্ন অঙ্ক এবং সঙ্গে দেখলাম ডি ব্রগলি হাইজেনবার্গ সো টোটাল 6টা টপিক আছে যেখান থেকে অঙ্ক আসতে পারে এবার মেইন তো বুঝতেই পারছো ফর্মুলা তো আর এমন কিছু শক্ত না ফর্মুলা জানতে হলে অঙ্ক পারবে কিন্তু কথা হচ্ছে ওই অঙ্কের ক্যালকুলেশন দেখতেই পাচ্ছ ভালো করে ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে নাহলে তো কিছুই পারবে না এখান থেকে একটা অঙ্ক নামবে না যদি ভালো করে ক্যালকুলেশন প্র্যাকটিস করো ওকে বেশ চলো তাহলে অ্যাটমিক স্ট্রাকচার এখানে আমাদের পুরোপুরি শেষ হচ্ছে থিওরি কনসেপ্ট তো আগেই হয়ে গেছিল এখন আমাদের অঙ্কটাও পুরোপুরিভাবে শেষ হয়ে গেল ওকে আমাদের শুরু হয়ে গেছে পর্যায় সারণী পিরিয়ড টেবিল দেখতে থাকো তোমরা সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস চলো টেক কেয়ার টাটা এন্ড বাই বাই